হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। আমরা যারা চাষবাস করি, এই চাষবাসের মাধ্যমে আমরা আমাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকি। কেউ বা প্রাণী, পশু পাখি এসব পালন করেও কিন্তু জীবন জীবিকা নির্বাহ করে থাকি। কিন্তু দুর্ভাগ্য বলুন, সৌভাগ্য বলুন, যাই হোক না কেন, আমরা কিছুদিন আগে একেবারে সম্পূর্ণভাবে করোনা ভাইরাসের যে প্রকোপ সেটা যে দূর হয়েছে এটা আমরা বলতে পারছি না। এই করোনা ভাইরাসের যে প্রাবল্য তারই মধ্যেই আবারও কিন্তু থাবা বসিয়েছে বার্ড ফ্লু। এই যে বার্ড ফ্লু, এই বার্ড ফ্লু এটা কিভাবে হয়, এটা হলে আমরা কি করতে পারি, কি প্রতিষেধক হিসেবে আমরা কি প্রতিষেধক আমরা গ্রহণ করতে পারি, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। আমরা এই আলোচনার জন্য পেয়েছি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহকারী অধিকর্তা শ্রী তনু মাইতি। শ্রী তনু বাবু নমস্কার। নমস্কার মাইতিবাবু, প্রথম যেটা জানতে চাইবো, এই যে আমাদের করোনার যে আবহ, এই করোনা আবহ এখনো কিন্তু আমরা পুরোপুরি মুক্ত নই। এরই মাঝেই আবারও এক নূতন ভাবে বার্ড ফ্লু আমাদের কিন্তু থাবা বসিয়েছে। তো আপনার কাছে প্রথম যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই যে বার্ড ফ্লু, এই বিষয়টা কি? নমস্কার প্রত্যেক সাধারণ শ্রোতা বা সাধারণ চাষি যারা এটা শুনছেন প্রত্যেককেই আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে নমস্কার জানাই। প্রথমেই বার্ড ফ্লু নিয়ে বলতে গিয়ে প্রথম একটা মানুষের মধ্যে ভুল যে ধারণা আছে সেটাকে আগে একটু আমি পরিষ্কার করতে চাই। একদম। অনেকেই এটা উচ্চারণের সময় ব্লাড ফ্লু বলেন, তখন বার্ড না হয়ে ব্লাড হয়ে যায়। এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি বার্ড ফ্লু বার্ড পাখি, ফ্লু আমরা যেটা সাধারণত ইনফ্লুয়েঞ্জা বুঝি, সাধারণ যে ইনফ্লুয়েঞ্জা এটাই হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। অর্থাৎ বার্ড ফ্লু এই যে রোগটা হয় এটা এক ধরনের ভাইরাস ঘটিত রোগ, যেটা মূলত প্রাণীকুলের মধ্যে ছোট ছোট যে পাখি তাদেরই হয়। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার যে বার্ড ফ্লু আমাদের হতে পারে একমাত্র মুরগি, হাঁস, আমাদের যে কাক, আমাদের চুড়ি পাখি। তারপর এছাড়া যেটা হয় মাইগ্রেটরি বার্ড, অর্থাৎ পরিযায়ী যে সমস্ত পাখি, অর্থাৎ আমাদের রাজ্যে বা আমাদের জেলায় ছোট ছোট যে খাল বিল রয়েছে সেখানে দেখবেন মাঝে মাঝে শীতকালে বাইরে থেকে পাখি এসে বসছে। আমরা অনেকে বলে থাকি ওই সাইবেরিয়ান বার্ড এসে বসে। এই ধরনের যে পাখি যারা মাইলের পর মাইল উড়ে এসে বসে এদের বলা হয় পরিযায়ী পাখি। এই ধরনের প্রাণীদের হয়। তাহলে এটা একটা ভাইরাস ঘটিত রোগ। ভাইরাস ঘটিত রোগ অনেক কিছুই আছে যেগুলোকে আমরা কিন্তু প্রথমেই বলি ভয় পাওয়ার কিছু নেই, এটাকে আমরা প্রতিরোধ করার মতো অবস্থায় রয়েছি। এবং দ্বিতীয় যে জায়গাটা বলি, বার্ড ফ্লু কোনো নতুন রোগ নয়, দীর্ঘদিন একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আমাদের পরিবেশ পরিস্থিতির মধ্যে রয়েছে এবং ইতিপূর্বে 2008, 6, 10 এরকম সালে আমাদের রাজ্যে কিন্তু ভীষণ পরিমাণের প্রকোপ দেখা গেছে। সুতরাং এটার সঙ্গে আমরা পরিচিত। ঠিক আছে, এবারে যেটা হয় যে এটা কিভাবে তাহলে আসতে পারে,
হ্যাঁ, মূলত কিন্তু এটা বাতাসের মাধ্যমে আসার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, মূলত যেটা আছে আমাদের মধ্যে হয়তো লাগে যে বাতাস এসে গেলে হয়তো হতে পারে, যেরকম আমরা করোনার ক্ষেত্রে অনেকে ভয় পেয়ে দরজা জানালা বন্ধ করেও ছিল, সেটা নয় কিন্তু। আচ্ছা, মূলত যেটা এটা আসে পাখি থেকে আসে, এবং পাখি থেকে আসার মূল মাধ্যম হচ্ছে এই পরিযায়ী পাখি। হুম, কোনো কারণে এই পরিযায়ী পাখি সঙ্গে যদি আমাদের যে ডোমেস্টিকেটেড বার্ড, অর্থাৎ আমরা যে হাঁস মুরগি প্রতিপালন করি, হুম, তার যদি সংস্পর্শ আসে বা সংমিশ্রণ হয়, তাহলেই কিন্তু এই রোগটা তখনই আমার গৃহপালিত এই ছোট ছোট পাখিদের মধ্যে আসতে পারে। আচ্ছা, এখানে যে ভাইরাসটা মূলত কাজ করে সেটা হচ্ছে H5N1 বা H5N8। আচ্ছা, এই দুটো ভাইরাসের প্রাদুর্ভাবই বেশি। হুম, এর মধ্যে H5N1 এটা মূলত মানে নিউমোনিয়া ধরনের রোগ করে মানুষের ক্ষেত্রে। হুম, আবার H5N8 মানুষের ক্ষেত্রে খুব বেশি ফ্যাটাল নয়, আচ্ছা, কিন্তু প্রাণীকুলের যে ছোট পাখি তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে ফ্যাটাল, অর্থাৎ ভীষণ পরিমাণে ক্ষতিগ্রস্ত করতে পারে। একদম তার মানে আমি এখান থেকে বলতে পারলাম যে কারা ক্ষতিগ্রস্ত হতে পারে। ঠিক। তার মানে কি আমি মূলত বললাম মুরগি, হাঁস, আমাদের যে ডোমেস্টিক প্রাণীর মধ্যে। এবারে মজার ব্যাপার, হাঁস কিন্তু ঝট করে এর লক্ষণ দেখায় না। আচ্ছা, কারণ কি, হাঁস এই রোগটা প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি, বরং উল্টে হাঁস আমাদের অনেক বেশি ক্ষতি করে, যে এ কেরিয়ার হিসাবে কাজ করে যায়, ওর ভেতরে রোগটা রয়ে যায়। হুম, ওর যে মল মূত্র যেগুলো বাতাসে ফেলছে, পরিবেশে ফেলছে, হুম, সেখান থেকে মুরগির সঙ্গে সংমিশ্রণ হয়ে রোগটা ছড়ানোর সম্ভাবনা সব থেকে বেশি। আচ্ছা, এদের মল থেকে সম্ভাবনা সব থেকে বেশি, অর্থাৎ হাঁস নিজে রোগ দিল না, কিন্তু অন্যকে রোগ ছড়াতে সাহায্য করলো। আচ্ছা, এবারে আমরা বুঝবো কি করে যে আমার এটা বার্ড ফ্লু না অন্য কিছু? হুম, হুম, আমরা বিশেষজ্ঞ হিসেবে যারা কাজ করি বা আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি হুম, যে হঠাৎ করে কোনো মুরগি বা হাঁসের মৃত্যু, বা হঠাৎ আনইউজুয়াল, যেটা আমার সচরাচর ঘটে না। সচরাচর রাস্তায় কিন্তু আমরা কাক মরা দেখতে পাই না, হুম, হঠাৎ করে দেখতে পেলেন যে কাক মরে আছে দুটো তিনটে একই রাস্তায়, হুম, তার মানে সেটা আমাদের কাছে কিন্তু আনইউজুয়াল মর্টালিটি। একদম এই ধরনের আনইউজুয়াল মর্টালিটি আমাদের চোখে পড়ে, সেটা কোনো চাষির ক্ষেত্রে হতে পারে, কোনো ফার্মের ক্ষেত্রে হতে পারে, আবার বড় বড় ফার্মের ক্ষেত্রে হতে পারে। সেটা হলে কিন্তু আমরা প্রথমেই এখনকার আবহাওয়াতে আমরা একটা মাথার মধ্যে যেন স্ট্রাইক করে নেই যে আমাকে খবরটা দিতে হবে। কি হয়েছে বড় কথা নয়, আগে খবরটা পৌঁছতে হবে। হুম, আমি আসছি, কোথায় খবর পৌঁছাতে হবে। এর সঙ্গে যেটা হতে পারে কাঁপুনি হতে পারে। আচ্ছা, মুরগি হঠাৎ করে মুরগি দেখুন, দেখা যাবে যে আমার যদি 10টা মুরগি থাকে, হুম, 6টা 7টা মুরগি ঝিমোচ্ছে, অর্থাৎ 60 থেকে 70% ঝিমোচ্ছে। আচ্ছা, আবার যেখানে দেখবেন যে ডিম পাড়া মুরগি রয়েছে, হুম, হঠাৎ করে ডিম প্রোডাকশন 50% হয়ে গেল, কালকে হয়তো 8টা দিয়েছে, আজকে 4টা দিল। আচ্ছা, এই তিনটে মূলত লক্ষণকে আমরা বলি যে মানুষের মধ্যে প্রচারের মধ্যে রাখতে বলি, যে এই ধরনের তিনটে লক্ষণের কোনো একটা যদি দেখা যায় তাহলে কিন্তু সেটা আমাদের নজরে আনবেন। নজরে আনতে বলছি এই কারণেই হুম, যে বর্তমানে এই যে বার্ড ফ্লুর যে ভাইরাস যেটা বলছিলাম H5N1 বা H5N8, হুম, এরা কিন্তু হাই প্যাথোজেনিক স্ট্রেন হিসাবে ইতিপূর্বে 10 বছর আগে ছিল, মানে অনেক বেশি ক্ষতি করতে পারতো, অনেক বেশি মর্টালিটি, মৃত্যুর হার ছিল। হুম, কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে এই আমাদের যে এখন বর্তমান আবহাওয়ায় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লো প্যাথোজেনিক এই ভাইরাসের নিয়ে, তাতে কিন্তু মৃত্যুটা অ্যাট এ টাইম হচ্ছে না, কিন্তু 2 থেকে 3 দিন, 3 থেকে 4 দিন ধরে কিন্তু এই কাজটা হতে থাকছে। সেইভাবে অর্থাৎ এই ধরনের একটা যদি ঘটনা ঘটতে থাকে তাহলেও কিন্তু আমাদের মাথার মধ্যে হবে। আচ্ছা, এবারে একটু আসি যে এই রোগটা কিভাবে প্রাণীকুলে ছড়ানো হলো, হ্যাঁ, এবারে আর কিভাবে ছড়াতে পারে। আমি একজন মুরগি পালক, আমি ঠিক। মুরগি পালন করছি। আচ্ছা, এক্ষেত্রে মানুষ বা অন্যান্য যারা পালন করছেন তারা কিভাবে সংক্রামিত হতে পারেন? ঠিক, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। ধরুন আমি একজন প্রাণী চিকিৎসক, আমি কোনো একটা ফার্মে গেলাম, হুম, সেখানে মুরগি রয়েছে, এবং ঘটনাচক্রে সেখানে এই যে উপরে 3টে সিমটম বললাম, এই 3টে সিমটমের একটা সিমটম রয়েছে। বেশ, আমি সেখান থেকে ঘুরে এলাম, আমি এসে আবার একজন করতে গেলাম কোনো একটা মুরগি দেখতে। হুম, স্বাভাবিকভাবে আমার পায়ের জুতোর তলায় ওখানকার কিন্তু যে মুরগির বিষটা বা পায়খানাটা আমার লাগলো, হুম, বা আমি একটা মোটরসাইকেল বা গাড়ি নিয়ে গেছি, গাড়ির চাকাতে লাগলো, হুম, বা আমি একটা হাত দিয়ে স্পর্শ করেছি, আমার জামা কাপড়ে লাগলো। হুম, স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে সব থেকে মানে রোগটা ছড়ায় জুতো
গাড়ি বা মোটরসাইকেলের চাকা এবং আমাদের যে জামা কাপড়, হুম। এইটা হচ্ছে মূলত জায়গাটা। আচ্ছা। সেজন্য আমরা বলি যারা বড় বড় মুরগি খামার বা যাদের বাড়িতে মুরগি আছে বেশি সংখ্যায়, বা যাদের অর্থনীতি, তার পরিবারের অর্থনীতিটা নির্ভর করছে এই মুরগির ওপরেই, হুম। দয়া করে এই সময়ে বাড়িতে অযাচিতভাবে অতিরিক্তভাবে কাউকে প্রবেশ করতে দেবেন না। খামারে তো নয়ই, হুম। কিন্তু বাড়িতেও প্রবেশ করতে দেওয়াটাকে একটু কন্ট্রোল করতে হবে, যাতে করে খুব বেশি লোকজন যাতে না এখানে আসে। আচ্ছা। তাহলে কি হবে, যদি আমাকে যেতেই হয়, ডাক্তারবাবুকে ডাকতেই হয়, তাহলে ডাক্তারবাবু পায়ের জুতোটার তলাটাকে ডাক্তারবাবু এখন করছেন দেখবেন, তিনি একটা জীবাণুনাশকে ডুবিয়ে নিচ্ছেন, বা বলবে বাড়িতে একটু সাবান জল দাও যেখানে আমি হাতটা ধুয়ে নেই, হুম। বা জামা কাপড়টাকে তিনি চেঞ্জ করে অন্য ফার্মে যান। হুম। এই পিরিয়ডে আমাদের করতে হয়, অ্যাপ্রনটাকে চেঞ্জ করে যেতে হয়। আচ্ছা। আর আরেকটা সংক্রমণের জায়গা হচ্ছে, যদি খাল বিলের ধারে যদি পরিযায়ী পাখি থাকে এবং তার পাশেই যদি মুরগি হাঁস ওই একই খাল বিলে ঘোরে বা পাশে ঘোরে, তাহলে একটা সংক্রমণের জায়গাটা রয়েছে। তাহলে আমার সাধারণ চাষি হিসেবে আমাকে যেটা করতে হবে, হুম। এই পিরিয়ডে আমার মুরগিটাকে একটু যদি আমি জাল ঘেরে বা ছেঁড়া কাপড় ঘিরে যদি নিজের জায়গার মধ্যে রাখি, সে যদি অন্য মুরগির সঙ্গে মিশ্রিত না হয়, হুম। তাহলেই কিন্তু আমি রোগটাকে আটকে দিতে পারবো। আচ্ছা মাইতিবাবু, আরেক- হ্যাঁ, এই বলুন। সাধারণ চাষির ক্ষেত্রে আপনি যেটা বলছেন, আচ্ছা আমরা তো এমনও দেখেছি যে অনেক বড় বড় খামার রয়েছে যেখানে অনেক ঠিক। মুরগি পালন হচ্ছে, এদের ক্ষেত্রে আপনি করণীয়টা কি হতে পারে? ঠিক, বড় বড় খামার যাদের রয়েছে, ধরুন আমি ধরে নিচ্ছি আমার 2000-এর ব্রয়লার রয়েছে, হুম। সেই খামারি তার ট্রেনিং এর সময় আমরা বারবার বলি, এইটা সবসময় মাথায় রাখতে বলি, এটা ফার্মের একটা জৈব সুরক্ষা, বায়ো সিকিউরিটি আমরা বলি, নর্মাল। হুম। এটা বার্ড ফ্লু আসার জন্য নয়, যে কোনো ফার্মের ক্ষেত্রে রোগ জীবাণু যাতে কম ঢোকে সেটাই আমাদের লক্ষ্য হয়। হুম। সেই জন্য খামারে ঢোকার আগে, গাড়ি ঢোকার যদি বড় খামার হয়, তার যদি 16 চাকা 12 চাকা 18 চাকা গাড়ি ঢোকে, হুম। সেক্ষেত্রে কার হুইল ওয়াশ থাকে, একটা 18 ফুট লম্বা একটা জায়গাতে ওই জলের সারফেস ওয়াটার 6 ইঞ্চির মতো জল রাখা হয়, তাতে জীবাণুনাশক দেওয়া হয়, হুম। যাতে করে কোনো গাড়ি ঢুকলে তার চাকাটা ওর উপর দিয়ে অন্তত 1.5 বার রোটেট হবে, 1.5 বার ঘুরবে, হুম। অর্থাৎ ওর চাকাটা তখন জীবাণুনাশক দিয়ে ওয়াশ হয়ে যায়। আচ্ছা। আবার ছোট ব্রয়লার চাষি, সে দেখবেন তার খামারে ঢোকার আগে সে একটা ছোট্ট জায়গা সিমেন্ট তৈরি করেছে, যার উপরে ওই 1/2 ইঞ্চি জল রাখে, সেখানে পটাশ পার্মানেন্ট দিতে পারে, D125 বা এই ধরনের কোনো জিনিস দিতে পারে, বা কিছু না থাকলেও আমরা চাষিকে বলি যে বস্তা, অর্থাৎ আমাদের যে পাটের যে বস্তা, এই হুম। পাটের বস্তাটাকে ভিজিয়ে হুম। ভিজিয়ে ওর উপরে চুন ছড়িয়ে দিন, আচ্ছা। ওর উপরে চুন ছড়িয়ে রেখে দিন, যাতে করে যে কেউ আপনার ফার্মে ঢুকুক সেই চুনটার উপরে পা দিয়ে যায়। হুম। এইটা যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকখানি এই যে জৈব সুরক্ষা যেটাকে আমরা আটকাতে পারি, এটাকে আমাদের টেকনিক্যাল ভাষায় আমরা বলি ফুটপাত। ফুটপাত আচ্ছা। এবং ফার্মের মধ্যে এবং ফার্মের বাইরে দুটো আলাদা চটি যেন ব্যবহার করা হয়। হুম। ফার্মের চটি বাইরে আসবে না, বাইরের চটি ফার্মে যাবে না। হুম। এটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা এটাকে 80% আমরা আটকে দেওয়ার মতো সম্ভাবনায় আছি। তৃতীয় যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, কোনো কারণে আমার একটা দুটো পাখি মরতেই পারে, হুম। বড় ফার্মে তো অবশ্যই ডেলি একটা করে দুটো করে মরবেই। এই মরা পাখিটাকে রাস্তাঘাটে ছুঁড়ে না ফেলে হুম। মাটির অন্তত 3 ফুট গর্ত করে তার মধ্যে ওটাকে পুঁতে ফেলতে হবে। মাটির 3 ফুট নিচে পাখিটাকে ফেলে দেওয়ার পর ওপরে কিছুটা চুন, ব্লিচিং আর ফরমালিন স্প্রে করার পর মাটি চাপা দিন, যাতে করে শিয়াল কুকুর ওটাকে টেনে নিয়ে গিয়ে যাতে না ছড়াতে পারে, রোগটাকে না ছড়াতে পারে। হুম। মাইতিবাবু, হুম। এই যে এত রকম প্রোটেকশন আমরা নিচ্ছি, মানে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা যে ব্যবস্থাগুলো নিচ্ছি, তবুও যদি যিনি পালক তিনি যদি সংক্রামিত হন, তাহলে সেক্ষেত্রে তার উপসর্গগুলো কি কি হতে পারে? ঠিক, আমি এই উপসর্গটা বলার আগে একটু বলে নিই হুম। যে বর্তমান ভারতবর্ষে যদি আমরা দেখি, এখন পর্যন্ত 10টা রাজ্যে এই নোটিফিকেশন হয়েছে। হুম। তাতে কেরালার ক্ষেত্রে যে ভাইরাসটা পাওয়া গেছে, সেটা কিন্তু হাঁসকে বেশি করে অ্যাটাক করেছে। আচ্ছা। আবার মধ্যপ্রদেশের ক্ষেত্রে যেটা অ্যাটাক হয়েছে, সেটা কাককে বেশি করেছে। আচ্ছা। আবার হিমাচল প্রদেশের ক্ষেত্রে দেখা যাবে পরিযায়ী পাখিকে বেশি আক্রমণ করেছে। কারণ কেন কথাটা উত্থাপন করলাম, অর্থাৎ এই যে বিভিন্ন স্ট্রেন, বিভিন্ন ধরনের স্পিসিসকে কিন্তু অ্যাটাক করছে, হুম। তথাপি সেখান থেকে মানুষের আসার সম্ভাবনা খুবই কম। আমি আগেই বলেছি যে ভ্যারাইটি এখন পাওয়া যাচ্ছে H5N8, এটা মানুষের ক্ষেত্রে খুব বেশি ক্ষতিকারক নয়। আচ্ছা। তথাপি আসার সম্ভাবনা কখনই থাকবে না, কার হতে পারে এটা,
হুম যিনি প্রাণী পালক, যিনি মুরগি পালক, যিনি সবসময় মুরগি নিয়ে নাড়াচাড়া করছেন হুম এবং তার মুরগি তিনি জানেন না বার্ড ফ্লু ভাইরাস সংক্রমণ ঘটে গেছে, তিনি নাড়াচাড়া করছেন, হুম দীর্ঘদিন ভাবে করছেন এবং তিনি নাড়াচাড়ার সময় তিনি হয়তো হাতে গ্লাভস পরছেন না, নাকে মাস্ক পরছেন না, যেগুলো করা উচিত এই সময়ে, হুম তার ক্ষেত্রে হলেও হতে পারে, কিন্তু তার সম্ভাবনার চান্স খুবই কম। ভারতবর্ষের বুকে এখনো পর্যন্ত এই অবস্থায় এখনো পর্যন্ত কোনো রেকর্ডেড হয়নি হুম মানুষের মধ্যে যাওয়ার। গেলে যেটা হতে পারে সাধারণ ফ্লুর ক্ষেত্রে যেরকম সামান্য জ্বর ভাব, হুম উপর দিকে কাশি, নিউমোনিয়া ভাব, এই অবস্থাটা হতে পারে। আচ্ছা। সেক্ষেত্রে আমরা আমাদের যে হেলথ অফিসিয়ালস রয়েছে, মানে সাধারণ মানুষের চিকিৎসার জন্য, তাদের সঙ্গে যদি আমরা জানাই যে আমার পাখিটার আমার পরবর্তীকালে বার্ড ফ্লু ডিটেকশন হয়েছে এবং আমি এর সঙ্গে এক্সপোজারে ছিলাম, এর সঙ্গে বেশ কিছুদিন ছিলাম, তারা কিন্তু সঙ্গে সঙ্গে একটা অ্যান্টিভাইরাল ড্রাগ এর একটা কোর্স আছে, যারা এক্সপোজারে এরকম থেকে যাচ্ছেন না জেনে, হুম অসেলটেমিভির বলে এই ওষুধটা তারা ইউজ করেন। আচ্ছা। তবে যা কিছু করব আমরা চিকিৎসকের পরামর্শ নিয়েই করব। অবশ্যই। মাইতিবাবু, আর একটা জিনিস হ্যাঁ। যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে আপনার বার্ড ফ্লু এর প্রতিরোধক যে ব্যবস্থা সেটা কি কি নেওয়া যেতে পারে? ঠিক, খুব ভালো প্রশ্ন করেছেন। প্রতিরোধ করতে গেলে একা কোনো প্রাণী পালক পারবে না। আচ্ছা। এই প্রতিরোধে সামিল হতে হবে সরকারকে, প্রতিরোধে সামিল হতে হবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে, হুম। এই প্রতিরোধে সামিল হতে হবে পঞ্চায়েতকে এবং পাড়া প্রতিবেশী সহ প্রাণী পালক। অর্থাৎ আমরা যেমন প্রাণী সম্পদ দপ্তর, এটা আমরা এই পিরিয়ডে আমরা খুব বাড়িয়ে দিয়েছি ফিজিক্যাল সার্ভাইলেন্স, কোথায় কোনো এই ধরনের মৃত্যুর ঘটনা ঘটছে কিনা সেই ইনফরমেশন আছে কিনা, হুম। এটা আমার দপ্তরে যারা রয়েছেন তারা প্রতিনিয়ত এখন কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। আচ্ছা। তাহলে এই যে সার্ভাইলেন্সটা হচ্ছে সব থেকে বড় প্রতিরোধকের কাজ করবে। হুম। কোথাও যদি কোনো ঘটনা ঘটে একটু দপ্তরের নজরে আনুন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে। হুম কোথাও দপ্তরে কাউকে পেলেন না, পঞ্চায়েতের কারো নজরে আনুন, হুম বা সেখানে পাড়ায় খবর দিন বা বিডিওকে খবর দিন। বর্তমানে সরকার পাড়ায় পাড়ায় সমাধান করছেন, হ্যাঁ, তাহলে সেখানেও খবর দিন, যাতে করে আমরা খবরটা পেলে সঙ্গে সঙ্গে আমরা মানে অ্যাকশনটা নিতে পারবো এবং সেখান থেকে স্যাম্পল কালেকশন করতে পারবো। আচ্ছা। এটা গেল এক, ফিজিক্যাল সার্ভেলেন্স। দুই, হুম অ্যাওয়ারনেস, মানে অযথা আতঙ্কিত না হওয়ার অ্যাওয়ারনেসটা আমরা করতে চাইছি। রোগ হচ্ছে, সিমটম দেখছেন, বলেছেন, ঠিক আছে, কিন্তু সেটা গুজবে একটার জায়গায় 10টা মরে গেল, এই আতঙ্কিতটা কি হবে, আমাদের অর্থনীতিটাকে শেষ করে দিতে পারে। একদম। স্বাভাবিকভাবে এই অ্যাওয়ারনেসটা আমাদের কাছে সব থেকে বড় ফ্যাক্টর। হুম তৃতীয় যে প্রতিরোধের উপায়, সাধারণ চাষিদের তার খামারের জৈব সুরক্ষার জন্য যে তিনটে জিনিস বললাম, আসা যাওয়া বন্ধ করা, ফুটবাথ, ড্রেস চেঞ্জ করা, ডিসইনফেক্ট্যান্ট ইউজ করা, হুম এই তিন ধরনের যদি আমরা করি তাহলে কিন্তু অনেকখানি আমরা প্রতিরোধ করতে পারবো। অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, হুম আমার কাছে যদি মুরগি বা হাঁস যাই থাকুক, তার জন্য নর্মাল যে ভ্যাকসিনেশন, টিকাকরণের যে শিডিউল, হুম সেটা যেন আমি অবশ্যই করে রাখি। এটা ভুল হলে কিন্তু কেউ ক্ষমা করবে না, আপনি নিজেকেও ক্ষমা করতে পারবেন না। একদম। প্রতিরোধের এই একটা জায়গা। আচ্ছা। আচ্ছা মাইতিবাবু, একটা কথা আমরা শুনতে পাচ্ছি যে বার্ড ফ্লু হয়েছে, সুতরাং মানে মাংস, ডিম এগুলো খাওয়া বন্ধ করো। আপনি কি বলবেন? একেবারেই মানে আমরা ভারতবাসী, আমরা পশ্চিমবঙ্গবাসী, আমাদের যদি শোনা যায়, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে রেকর্ড হয়নি কোনো বার্ড ফ্লুর ক্ষেত্রে, হুম মানে এই ভাইরাস এখনো পর্যন্ত কোনো জায়গায় রেকর্ড হয়নি হুম এই মুহূর্তে। তা মাংস বা ডিম, আমি যে আমার কথার মধ্যে বলেছিলাম, মাংস বা ডিম দিয়ে কিন্তু আমার এই রোগ মানুষের শরীরে যাওয়ার সম্ভাবনা নেই। তার কারণ কি না, আমরা যেভাবে সচরাচর মাংস বা ডিম খেতে অভ্যস্ত, হুম মাংস খেতে অভ্যস্ত কি আমরা মাংসের কষা বা মাংসের ঝোল বা মাংসের রোস্ট যেভাবেই করি না কেন, সেটা 100°C উপরে উঠে যাচ্ছে, তাই টেম্পারেচারটা। হুম। তাই বলে সেখানে ভাইরাস বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। ডিমের ক্ষেত্রে আমরা হয় সেদ্ধ করে খাই বা অমলেট করে খাই, হুম তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই ডিম দিয়ে আসার সম্ভাবনা নেই। হুম শুধু যেটুকু আমাকে প্রিকশন নিতে হবে, বাড়ির যারা মা বোনেরা, তাদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ, যে আপনি বাড়িতে কাঁচা মাংস এলো, আপনি কাঁচা মাংসটা ধোয়ার সময় যদি সম্ভব হয় গ্লাভস পরে ব্যবহার করুন, নতুবা মাংসটা ধোয়ার পরে ভালো করে সাবানে হাতটা ধুয়ে নিন। হুম যেটা করোনার প্রকোপের ক্ষেত্রে কিন্তু বারবার বলা হচ্ছে হাত ধোয়া, হুম। এটার ক্ষেত্রেও আমরা বলছি আপনি যখন মাংস বা ডিম কাঁচা জিনিসের উপর হ্যান্ডেল করবেন, তারপরে কিন্তু হাতটা ধুয়ে নিন পরিষ্কার করে সাবান জলে, তাহলেই কিন্তু এটা 100% সেফ। হুম অর্থাৎ আমরা মাছ মাংস যথাযথভাবে
ভাপিয়ে বা সেদ্ধ করে আমরা খেলে কিন্তু আমরা এই রোগের আওতায় আসবো না। বেশ, আমরা আলোচনা একেবারে শেষের দিকে এসে গেছি। সুতরাং আজকে যারা আলোচনা শুনছেন, হাঁস মুরগি পালন করছেন, অযথা আতঙ্কিত হবেন না। মাইতিবাবু যেটা বলছেন যে আপনারা এই যে প্রতিষেধক যে ব্যবস্থাগুলো রয়েছে, এই প্রতিষেধক ব্যবস্থাগুলো নিন, তাহলে এই বার্ড ফ্লু অর্থাৎ পাখির যে রোগ, সেইটা কিন্তু প্রতিরোধ করা অনেকটাই সহজ হয়ে যাবে। মাইতিবাবু, শেষ যেটা জানতে চাইবো, আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বার্ড ফ্লুর ব্যাপারে নীতি নির্দেশিকা আপাতত কি আছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তাদের যে নীতি ক্ষেত্রে মানুষকে প্রথম কথা যেটা আপনি বললেন যে কোনো আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না, 1। 2, মানুষের মধ্যে আসার ক্ষেত্রে সরকার বা বিভিন্ন প্রশাসন তারা যথেষ্ট তৎপর। মানুষের মধ্যে সংক্রমণ যাতে না হয় তার জন্যই দেখবেন যে কোন সব জায়গায় কিন্তু যেখানেই এটা আইডেন্টিফিকেশন হচ্ছে সঙ্গে সঙ্গে কালিং করে দেওয়া হচ্ছে, একদম সেখানকার পপুলেশনকে পুরো ফ্রি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার পাশে সরকার রয়েছে, সরকারের পাশে এবং আপনার পাশে প্রশাসন রয়েছে। তার জন্যই বারবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলতে চাইছেন যে আতঙ্কিত হবেন না, ডিম মাছ মাংস খাবেন না, এই ধরনের কোনো আতঙ্ক বা এই ধরনের রটনা কেউ ছড়াবেন না। একদম, সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এইটুকুই বার্তা। বেশ, আমরা আলোচনা একেবারে এখানেই শেষ করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলুন, আমাদের সরকার বলুন, প্রশাসন বলুন, যে ধরনের ব্যবস্থা নিয়েছে সেই ব্যবস্থায় আমরা একেবারে সহমত হয়ে আমরা হাঁস মুরগি পালনে ব্রতী হব, সাবধানতা নেব এবং সুস্থ থাকব, সুস্থ রাখব, এই অঙ্গীকার করে আজকের আলোচনা এখানেই শেষ করব। আমরা এতক্ষণ আলোচনা করলাম প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সহকারী অধিকর্তা শ্রী তনু মাইতি। শ্রী তনুবাবু, আকাশবাণীর পক্ষ থেকে এবং আমাদের শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন বন্ধু আমরা শুনে নিই লোকগীতি শিল্পী রুনা লায়লা। বকো ঝকো যাই করো কানে দিছি তুলা, মারো কাটো যাই করো পিঠে বানসি কুলা। ভালোবাসার মানুষটারে থাকতে জীবনে সংসারে যায় কি ভোলা। বকো ঝকো যাই করো কানে দিছি তুলা, মারো কাটো যাই করো পিঠে বানসি কুলা। ঝকো যাই করো কানে দিছি তুলা, মারো কাটো যাই করো পিঠে বানসি কুলা। সে আমার জাদুর বাঁশির প্রাণ কালা, সে আমার মনের ঘর
পিঠে বাঁশি কুলা ভালোবাসার মানুষটারে থাকতে জীবনে সংসারে যায় কি ভোলা বকো ঝকো যাই করো কানে দিছি তুলা মারো কাটো যাই করো পিঠে বাঁশি কুলা। লোকগীতি শুনলেন রুনা লায়লার কণ্ঠে। বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি বহরমপুর ব্লকের বৈরগাছি গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে। চাষবাসের অভিজ্ঞতার কথা শুনবো, আসুন পরিচয় করি। আপনার নাম? ভজহরি মণ্ডল। পরিবারে কে কে রয়েছে? 3 জন। 3 জন? স্বামী স্ত্রী আর মেয়ে। মেয়ে কত বড় মেয়ে? মেয়ে এবার উচ্চ মাধ্যমিক দিবে। উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছে? হ্যাঁ, পড়াশোনা। আপনি পড়াশোনা করেছেন? কিছুই করেননি। এই যে চাষবাস করছেন, এটা কি বংশ পরম্পরায় চলে আসছে? বংশ পরম্পরা চলে আসছে। জমি কতটা আছে আপনার? আমার বিঘে 2.5 জমি আছে। এই যে 2.5 বিঘা জমি রয়েছে, তার মানে এই 2.5 বিঘা জমিতে কি সেচ ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, সেচ ব্যবস্থা আছে। তারপরে আমি বলতে পারি বছরে 2-3টে ফসল তো পাওয়া যায় নাকি? আমার 3টে ফসল ডাঙা মোটগুলো পাই, নিচে মোটে পাই না। 3টা ফসল, 2টো ফসল। 2টো ফসল, মানে ওটা নিচু জমি নাকি? নিচু জমি। ওখানে কি করেন? ওখানে রায় চাষ করি, পাট করি। আচ্ছা, এই 2টো ফসল করি ওখানে। মানে ওটা 2টো বছরে পাওয়া যায়। আর উঁচু জমি যেগুলো, সেগুলোতে 3টে সবজি চাষ করেন? সবজি চাষ করি। এটা 3টে পাওয়া যায়? 3টে পাওয়া যায়। এখন কি আছে জমিতে? এখন জমিতে গাজর আছে, আলু আছে, রায় আছে। গাজর কতটাতে লাগিয়েছেন? 15 কাঠা গাজর লাগানো আছে। 15 কাঠা। গত বছর কতটা লাগিয়েছিলেন? গত বছর কাঠা 5 ছিল। 5 কাঠা। তার মানে এবছর তো অনেক বেশি লাগালেন? বেশি লাগালাম। তার মানে কি গত বছর লাভ হয়েছে নাকি? ভালো। হ্যাঁ, ভালো। এবছর তো এখন কি উঠছে, বাজারজাত করছে? হ্যাঁ, বাজার করছি এখন। এই তো আজকে বেঁচে আসলাম, আর তুলে রেখে এসেছি। কত করে বিক্রি করলেন বাজারে? আজকে 12 টাকা করে বিক্রি করলাম। 12 টাকা কিলো? পাইকারিতে দিলেন? পাইকারি। এই যে গাজরটা লাগালেন, এটা কখন লাগিয়েছিলেন? আমি লাগিয়েছি আপনার শ্রাবণ মাসের দিকে। আষাঢ় শ্রাবণ মাসের দিকে। কিভাবে জমি তৈরি করলেন? ট্রাক্টর দিয়ে চাষ করলাম, তারপরে নাঙল দিলাম, দিয়ে ওরা বুনে দিলাম। ভাদ্র আশ্বিনে বুনে। আশ্বিন। অরিজিনাল টাইম হচ্ছে ভাদ্র মাস। ভাদ্র মাস। আপনি একটু ওই জন্য একটু নামলা হয়ে গেছে। নামলা হয়ে গেছে। হ্যাঁ। তাহলে তো এখন মানে ফলন কেমন দিচ্ছে এটা? ফলন ভালো আছে। ফলন ভালো। তাও কেমন কাঠাতে কেমন ফলন? কাঠায় কুইন্টাল যাবে। 1 কুইন্টাল। সাইজ কেমন গাজরে? সাইজ বড়। বড় সাইজ। হ্যাঁ। জাত কি জানেন? কি জাতের লাগিয়েছেন? টকি জাত। এটা কি মানে কিনে করেন না বাড়িতে তৈরি করেন? কিনে নিয়ে আসি দোকান থেকে। কিনে নিয়ে আসেন। হ্যাঁ। এটা কি শোধন করে লাগান নাকি? শোধন এখন ওদের করা থাকে, কি বলতে পারবো, আমরা শোধন করি না। শোধন করেন না, মানে রোগ পোকারও কোনো আক্রমণ না। নেই। খরচ কেমন এই গাজরে? গাজরের খরচ ওই বিঘে বই মোটামুটি 4000। 4000 টাকা। আর বিক্রি করে মানে যদি বিক্রি করা যায় তাহলে কত পাবেন? 20,000 পাওয়া যাবে। 20,000। তোমার 3-4 মাসের মধ্যে, 4 মাসই তো লাগে মোটামুটি। কতদিন লাগে? 4 মাস। 4 মাস। 4 মাসের মধ্যে 4000 কি 20,000, তার মানে 15-16,000 টাকা লাভ। খারাপ কি? ভালোই তো। ভালো। ওই জন্য এবার বাড়িয়েছেন? এবার বাড়ি। এছাড়া আর কি আছে? রাই কি জাতের লাই লাগিয়েছেন? কালোটা। কালো সর্ষেটা। এটা উঠবে কখন? এই ফাল্গুন মাসে উঠে যাবে। ফাল্গুন মাসের থেকে উঠে যাবে। কেমন হয়েছে এবার? ভালো হয়েছে। রোগ পোকার আক্রমণ হয়েছে? কিছু নেই। কিছু নেই। চাপান সার দেওয়া হয়ে গেছে? চাপান সার দেওয়া হয়ে গেছে। এখন আর কিছু করার নেই? আর এখন আর কিছু করার। একদম মানে কেটে নেবেন? পাকলেই কেটে নেবেন? পাকলেই কেটে নেব। কেটে নেবেন। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা ভজহরি মণ্ডলের সঙ্গে কথা বললাম, তার চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ স্টুডিওর বাইরে বহরমপুর ব্লকের বৈরগাছি গ্রামের কৃষক বন্ধুদের সাথে কথা বললেন